জাতীয় সংকট ও দেশের নিরাপত্তায় সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়, বরিশালে প্রধানমন্ত্রী। সকল বাধা পেরিয়ে দেশ পুনর্গঠনের অঙ্গীকার। ফ্যাসিস্ট আমলে মডেল মসজিদ প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। 17 বছরে ব্যাপক অর্থ লোপাটের অভিযোগ। সিলেট, সুনামগঞ্জ সহ 9 জেলায় নতুন করে বন্যার পূর্বাভাস, জুলাই জুড়ে বৃষ্টিপাতের শঙ্কা। জলাবদ্ধতায় রাজধানীতে আজও ভোগান্তি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হাসান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতীয় যে কোনো সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সকালে বরিশালে বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেনা সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ ও কর্তব্য নিষ্ঠা দেশের মানুষের মনে সেনাবাহিনীর প্রতি বিশেষ মর্যাদা তৈরি করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। বর্তমানে পৃথিবীতে আজকে থেকে 20 বছর, 25 বছর বা 30 বছর আগে যুদ্ধের ধরন যেমন ছিল, এখন যুদ্ধের ধরন পাল্টে গিয়েছে। আমরা চাই আমাদের যেটা লক্ষ্য, আমরা যেটা আশা করি, আমরা যেটা চিন্তা করি, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসার দৃষ্টিতেও বাংলাদেশের সেনাবাহিনীকে কথা বলবে। এর আগে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না। পরিবেশ রক্ষায় 5 বছরে 25 কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। সরকার প্রধান বলেন, ময়লা আবর্জনায় নদী নালা ভরাট হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এদিকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষা অবৈতনিক ও তাদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ভোরে সড়ক পথে রওনা হন তিনি। ঢাকার কেরানীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং ফরিদপুরে সর্বস্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে নবখননকৃত শরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। সেখানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে 2500 বৃক্ষরোপণ করেন। বক্তব্যে সরকার প্রধান বলেন, সারা দেশেই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিতে হবে, যার সুফল পেতে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই কিন্তু শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। জলাবদ্ধতার জন্য ময়লা আবর্জনাকে দায়ী করে সবাইকে সচেতন হতে হবে বললেন তারেক রহমান। সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। উন্নত সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণ পাশে থাকলে দেশ গঠনে কোনো বাধা মানবে না বিএনপি সরকার। সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। এদিকে গৌরনদীর বাটাজোরে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। দেশের নারী সমাজ সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে
আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। কারণ ধীরে ধীরে শিক্ষার আলোয় আলোকিত হবে আমাদের নারীরা, একই সাথে অর্থনৈতিকভাবেও তারা ধীরে ধীরে শক্তিশালী হবে। নারীদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার নারী শিক্ষা অবৈতনিক করবে বলেও জানান প্রধানমন্ত্রী। বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। আওয়ামী সরকার মেগা প্রকল্প এবং বড় বড় বাজেটের নামে দুর্নীতির মাধ্যমে অর্থ লোপাট করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে সংসদ অধিবেশনে উত্থাপিত প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। মডেল মসজিদ প্রকল্পের আওতায় কোনো দুর্নীতি হয়েছে কিনা তা তদন্ত করে দেখার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। MR আসাদের রিপোর্ট। আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদের সোমবারের অধিবেশন শুরু হয় বিকেল ৩টায়। দিনের কার্যসূচিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ের নোটিশ ও আইন প্রণয়নের ওপর আলোচনা করা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী সহ সংসদ সদস্যরা অংশ নেন। এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, ফ্যাসিস্ট সরকারের শাসনে মেগা প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে এবং সেটা সময় বৃদ্ধির ক্ষেত্রে 5 বছর থেকে 7 বছরও সময় বৃদ্ধি করা হয়েছে। আর প্রাক্কলিত ব্যয় কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি বিষয়ে সংসদ সদস্যদের অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করার কথাও জানান তিনি। 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। আরেক প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতি মন্ত্রী জানান, দেশের আবহমান সংস্কৃতি সংরক্ষণ করতে কার্যকর পদক্ষেপ নেবে তার মন্ত্রণালয়। নদীমাতৃক যে সংস্কৃতিগুলো আছে এটা আমরা তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে বন্যার পানি কমতে শুরু করলেও ভিন্ন চিত্র সিলেট, সুনামগঞ্জে। এই দুই জেলায় আগামী 48 ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানায় সংস্থাটি। তাহসিন তারিনের প্রতিবেদন। বৃষ্টিপাত কম থাকলেও উজানের ঢলে সুনামগঞ্জ ও সিলেটে নদ নদীর পানি বেড়েছে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকৌমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হতে পারে। এতে সংশ্লিষ্ট এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে ওই দুই জেলার নিচু এলাকা এবং নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বন্যা মোকাবেলা করতে প্রশাসনের পক্ষ থেকে 1311টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমাদের যে সুনামগঞ্জ দুর্যোগ এলাকা, অনেক রাস্তাঘাট, অনেক বাড়ি ঘর বন্যার কবলিতে, অনেক মানুষ অনেক কষ্টে আছে। নদীর পানি প্রচুর পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে সুনামগঞ্জে বহু ঘর বাড়ি বন্যার পানির কারণে তলিয়ে গিয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়া পাহাড়ি ঢলের কারণে কিন্তু মূলত আমাদের এই সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আগামী 24 ঘন্টায় পার্বত্য চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ইতোমধ্যে পার্বত্য অঞ্চলের সব নদীর পানি নেমে গেছে। গত 24 ঘন্টায় পানি হ্রাস পেয়েছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চট্টগ্রাম সহ বন্যা কবলিত 11 জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন জেলায় বন্যার পানি ঢুকে পড়ায় ওষুধ, চিকিৎসা সামগ্রী বিতরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি নেমে গেলে পরবর্তীত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত স্যালাইন প্রস্তুত রাখা সহ মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতে। কোথাও কোনো কলেরা দেখা দিয়েছে কিনা,
বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদেরকে রক্ষার্থে আমরা অভূতপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কার্যক্রম গ্রহণ করেছি। এদিকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজও নাকাল রাজধানীবাসী। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শিক্ষার্থী, কর্মজীবী কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকেও পড়তে হয়েছে ভোগান্তিতে। এমন পরিস্থিতির মধ্যে জুলাই মাস জুড়ে বৃষ্টিপাতের শঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। স্থবির হয়ে পড়েছে নগর জীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। শুধু তাই নয়, প্রধান সড়ক থেকে অলিগলির রাস্তা কর্দমাক্ত। কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। অফিস, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ গন্তব্যে পৌঁছাতে পড়েছেন বিপত্তিতে। পথঘাট ভিজে গেছে, পানি জমাচ্ছে এবং আমাদের গাড়ি ঘোড়া পাওয়া খুব কষ্টকর। আমি ইউনিভার্সিটি যেতে পারিনি, কারণ এই স্টেশনেও আর কাজীপাড়া স্টেশনেও একদম হাঁটু সমান পানি ছিল। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে খেটে খাওয়া মানুষের ওপর। সপ্তাহের ব্যবধানে আয় কমেছে রিকশা, ভ্যান চালক ও দিন মজুরদের। তবে জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় নামছেন অনেকে। আগে যেমন 80 টাকা 100 টাকা এরকম আসতে, এখন 60 টাকা 70 টাকা 50 টাকা এরকম আসে। নাজেহাল অবস্থা, শরীরে কুলায় না, ঠান্ডা লাগে। একই পরিস্থিতি ব্যবসায়ীদেরও। টানা বৃষ্টির প্রভাবে আয় কমেছে ফুটপাতের দোকানিদের। বৃষ্টিতে আমাদের ব্যবসা খুব মন্দা, কাস্টমার আসতে পারে না, এই যে পানি জমে থাকে। এমন দিন আল্লাহ বৃষ্টিতে বেচা কিনা না হলে 2000, 3000, 5000 টাকা বিক্রি হইতো। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রবিবার ভোর থেকে পরবর্তী 27 ঘন্টায় ঢাকায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসের 15 তারিখের মধ্যে বৃষ্টিপাত কমলেও পুনরায় 16 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকের পর থেকে 14 এবং 15 তারিখে তীব্রতা একটু কম থাকবে। 16 তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে করে আবার বৃদ্ধি পেতে পারে। জুলাই মাসের টানা বৃষ্টিপাতে ঢাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই আবহাওয়াবিদ। জুলাই মাস সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস এবং এ মাসে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। বজ্রপাতে অনেক লোক প্রাণহানি ঘটে, সেই কারণে বজ্র ধ্বনি শুনলেই তারা যাতে ঘরে অবস্থান করে। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই এবারের বন্যায় এত মানুষের প্রাণহানি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিজের সুবিধার জন্য হাওরের মাঝ দিয়ে রাস্তা করেছেন। এতে প্রাকৃতিক গতি প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে সব কথা বলেন রুহুল কবির রিজভী। বিশেষ একটি দেশকে খুশি করতে নেয়া রামপাল প্রকল্পের কারণেও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। কিভাবে দেশের মানুষ একটা ভয়ঙ্কর খরার মধ্যে পড়ে যেতে পারে, তো এই জিনিসগুলো তো একটি জবাবদিহিমূলক সরকার, একটি গণতান্ত্রিক সরকার এই বিষয়গুলো পদক্ষেপ নেয়। গত সরকার সেই জবাবদিহিমূলক সরকার ছিল না, তারা লুটপাটের জন্য, টাকা পাচারের জন্য উন্নয়নের কথা বলে। এই প্রাকৃতিক বিপর্যয় আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারবো এবং সেখানে আবার যে পুনর্বাসনের যে প্রয়োজন সে ব্যাপারেও সরকার যথাযথ ভূমিকা পালন করবে। রাজধানীর 33 স্পটকে চিহ্নিত করে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম বলেন, জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন। দুপুরে ডিএসসিসিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, 1 আগস্ট থেকে 7 দিনব্যাপী ঢাকা উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে ঢাকার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হবে। এমদাদুল হক খানের প্রতিবেদন। ঢাকায় জলাবদ্ধতা অনেক পুরনো সমস্যা। সাম্প্রতিক 2 দিনের টানা বৃষ্টিতে এই সংকট প্রকটভাবে সামনে এসেছে। ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম বলেন, পলিথিনের যথেচ্ছ ব্যবহারে বাড়ছে জলাবদ্ধতা। সংকটের জন্য নগরীর 33টি পয়েন্ট চিহ্নিত করে কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে ডিএসসিসি। 33টা স্পট আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়, সেই পানিগুলোকে
দ্রুত সময় নিষ্কাশনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। প্রশাসক আব্দুস সালাম বলেন, বৃষ্টির পানি বুড়িগঙ্গায় যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে। এজন্য আগামী বছরের মধ্যে খাল ডোবা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। ঢাকার পানিগুলোকে নিয়ে যেতে হবে আমার বুড়িগঙ্গায় বা শীতলক্ষায়। এর আগে বারবার আমি বলেছি যে এই ওয়ে আউটগুলো আমাদের নাই, এগুলো আরো আমরা বাড়ানোর জন্য চেষ্টা করছি। সংবাদ সম্মেলনের প্রধান উদ্দেশ্য ঢাকা উৎসবের আয়োজন ঘিরে। প্রশাসক বলেন, 1 আগস্ট থেকে 7 দিন ব্যাপী এই উৎসব চলবে। ঢাকা শহরের সংস্কৃতি, ঢাকা শহরের কৃষ্টি, ঢাকা শহরের সাহিত্য, ঢাকা শহরের সবকিছুকেই আমরা আবার মানুষের হৃদয়ে জাগিয়ে তুলতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সপ্তাহব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উৎসবের উদ্বোধন করবেন বলেও জানান আব্দুস সালাম। সে আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা উদ্বোধন করার সদয় সম্মতি দিয়েছেন। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। আর্থিক খাতের সংস্কার সহ বর্তমান সরকারের 4 মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে IMF সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে IMF-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থাটি রাজনৈতিক সরকারের মতামতকে যথেষ্ট সম্মান দেখাচ্ছে। ঋণ পাওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করেই তাদের সঙ্গে নতুন চুক্তি করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। যে নীতিমালা কি হবে, প্রিন্সিপাল কি হবে, এটা এখন এই আলোচনা চলছে। এখানে তারা একমত হয়েছে যে সিকোয়েন্সিং করতে হবে, যে কি যেহেতু যখন যেটা প্রয়োজন আমরা বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে কোনটা কখন করব এটা আমরা একটা সিকোয়েন্সিং ওইভাবে যাবে। তারা সম্মতি হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে তারা পলিটিক্যাল গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি এটাকে তারা রেসপেক্ট করে। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আমির হোসেন আমু, দীপুমণি, শাহজাহান খান সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 10 নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, যা যাচাই বাছাই এবং পর্যালোচনা করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সব প্রক্রিয়া সম্পন্ন করে চলতি মাসে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে সুপরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয় প্রসিকিউশনের পক্ষ থেকে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, শিগগিরই প্রাথমিকের সব শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেয়া হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ব্র্যাক আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ববি হাজ্জাজ। জাতিকে এগিয়ে নিতে বিজ্ঞানভিত্তিক শিক্ষার বিকল্প নেই উল্লেখ করেন প্রতিমন্ত্রী। ইংলিশ মিডিয়াম হন, আপনি বাংলা মিডিয়াম হন, আপনি ইবতেদায়ী মাদ্রাসা হন, আপনি কোয়ামি মাদ্রাসা হন, আপনি হাফিজিয়া মাদ্রাসা হন, যদি ফুল টাইম এডুকেশন হয়ে থাকে, আপনি যেটাই হন না কেন, আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা অ্যাচিভ করতে হবে, আপনার স্টুডেন্টদেরকে যেটা ডেলিভার করতে হবে, এটা সরকার নির্ধারণ করে দেবে। সবগুলোই যেন আমাদের শিক্ষার্থীদের সঠিক সার্ভিসটা দেয়। এই মাস থেকে ইনশাআল্লাহ আমরা পাইলট শুরু করব। সরকারি প্রাথমিকের ফ্রি ইউনিফর্ম, ফ্রি ব্যাগ, ফ্রি জুতো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় অন্তত 5 শ্রমিক নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী ফিতনা আল হিন্দুস্তান নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। নিহতরা বেলুচিস্তানের বাইরের বাসিন্দা, যারা কাজের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েতে মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস ও 3 কর্মকর্তা নিহতের দাবিও করেছে দেশটি। ওয়াশিংটন ও তেহরানের এই পাল্টাপাল্টি হামলার জেরে হরমুজ প্রণালী ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড ও WTI তেলের দাম এক ধাক্কায় 3%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংকট ও দেশের নিরাপত্তায় সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়, বরিশালে প্রধানমন্ত্রী। সকল বাধা পেরিয়ে দেশ পুনর্গঠনের অঙ্গীকার।
ফ্যাসিস্ট আমলে মডেল মসজিদ প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখা হবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। 17 বছরে ব্যাপক অর্থ লোপাটের অভিযোগ। সিলেট, সুনামগঞ্জ সহ 9 জেলায় নতুন করে বন্যার পূর্বাভাস। জুলাই জুড়ে বৃষ্টিপাতের সংখ্যা, জলাবদ্ধতায় রাজধানীতে আজও ভোগান্তি। এবং ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল নিয়ে কাল থেকে শুরু বিশ্বকাপের সেমিফাইনাল লড়াই। মেসিকে বিশ্রামে রেখেই অনুশীলন সেরেছে আর্জেন্টিনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে